হচ্ছে অ্যাগ্রিগেশন অফ ডাইস। অ্যাগ্রিগেশনের বাংলা কি বলতে পারো? অ্যাগ্রিগেশনের বাংলা হচ্ছে জমাট বাঁধা, তাই না? জমাট বাঁধা বা একত্রিত হওয়া, জমাট বাঁধা একত্রিত হওয়া, একসাথে হওয়া, এটা হচ্ছে তোমার অ্যাগ্রিগেশন অফ ডাইস। যদি আমরা এটা ডেফিনিশনে যাই, ডাই অ্যাগ্রিগেশন কাকে বলে? Di self association in the solution of dimer is called aggregation of dyes. অথবা ডাইস মলিকিউলগুলো যখন সেলফ অ্যাসোসিয়েশন হবে, নিজে নিজে একত্রিত হয়ে, এটা হচ্ছে একত্রিত হয়ে একটা গুচ্ছ ক্লাস্টার তৈরি করবে, তখন এটাকে আমরা বলতেছি ডাই অ্যাগ্রিগেশন। এটা the term aggregation is used for the di-di interaction and di association for interaction of dyes with other compound like as polymer. Generally dyes molecule form aggregation in aqueous solution. সাধারণত ডাইস হচ্ছে তোমার অ্যাগ্রিগেশন হয়, জমাট বাঁধে একত্রিত হয় হচ্ছে যখন এটা দিয়ে ডাই মলিকিউল দিয়ে আমরা কি করি, দ্রবণ তৈরি করি, অ্যাকুয়াস ডিসপারশন হয় যখন তখন সেখানে কি হচ্ছে ডাইস অ্যাগ্রিগেশন হচ্ছে। জলীয় দ্রবণে যখন ওটাকে আমরা দ্রবীভূত করি, আর এটা হয় সাধারণত নরমাল টেম্পারেচার, রুম টেম্পারেচার। যদি টেম্পারেচার বেশি হয় তাহলে কি হয়, ডাই সেলফ অ্যাসোসিয়েশনটা কম হয়, কারণ একটা ডাইসের সাথে আরেকটা ডাইসের অ্যানায়নিক ইলেকট্রোস্ট্যাটিক চার্জটা বেশি থাকে, যে কারণে রিপালশন ফোর্স বেশি থাকার কারণে ডাইস মলিকিউলগুলো একজন আরেকজন থেকে দূরে সরে যায়। যদি টেম্পারেচার কম থাকে, রুম টেম্পারেচার থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয়, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা এবং কি বলে অ্যানায়নিক ফোর্স অথবা রিপালশন ফোর্সটা কম থাকে, তখন কি হয়, একে অপরের ক্লোজার হয় এবং অ্যাগ্রিগেশন হয়। আর সাধারণত কি কি বিষয়ের উপর কমন দুইটা বিষয় আছে, সেই কমন দুইটা বিষয়ের উপর হচ্ছে ডাই অ্যাগ্রিগেশন ডিপেন্ড করে। একটা হচ্ছে সাইজ অফ ডাইস মলিকিউল, আর দ্বিতীয়টা হচ্ছে নাম্বার অফ সলুবলাইজিং গ্রুপ প্রেজেন্ট ইন দা ডাইস মলিকিউল। সলুবলাইজিং গ্রুপ কোনগুলো জানো? সাধারণত একটা ডাইসের স্ট্রাকচার যদি আমরা দেখে থাকি, ধরো একটা ক্রোমোজোম স্ট্রাকচার আছে, যাই হোক, এর সাথে হয়তো তোমার ক্রোমোফোর গ্রুপ আছে, তাই না? নাইট্রো ক্রোমোফোর গ্রুপ আছে। ধরো এখানে কি আছে, একটা অ্যাজো গ্রুপ আছে, এটা একটা ক্রোমোফোর গ্রুপ। এর সাথে হচ্ছে তোমার ধরো এখানে কি হলো, তোমার একটা সলুবলাইজিং গ্রুপ আছে, এখানে ধরো আরেকটা সলুবলাইজিং গ্রুপ আছে। এগুলোকে আমরা বলতেছি সলুবলাইজিং পোলার, পজিটিভলি চার্জড পোলার সলুবলাইজিং গ্রুপ। এইগুলো, এই গ্রুপগুলো যখন কোনো ডাইস মলিকিউলের সাথে থাকে, ক্রোমোজোমের সাথে থাকে, তখন এটা কি হয়, ওই ডাইস মলিকিউলটা ওয়াটার সলুবল হয়, পানিতে দ্রবীভূত হয়। আর এই পানিতে দ্রবীভূত করার জন্য এই সলুবলাইজিং গ্রুপগুলোই কাজ করে। এখন কোনো একটা ডাইস মলিকিউলের স্ট্রাকচারে, ক্রোমোজোম স্ট্রাকচারে যদি এরকম হয় যে সলুবলাইজিং গ্রুপের সংখ্যা বেশি হয়, তাহলে সেটা কি হবে, বেশি পরিমাণ দ্রবীভূত হবে না, তাহলে হচ্ছে সলুবল হওয়ার ক্যাপাবিলিটি ওই ডাইস মলিকিউলের বেশি থাকবে না। সলুবলাইজিং গ্রুপ শুধু ডাইস মলিকিউলটাকে ওয়াটার সলুবলই করে না, পাশাপাশি এটা কি করে, এটা হচ্ছে ফাইবারের সাথে বন্ড ক্রিয়েশনে সাহায্য করে। তোমরা রিঅ্যাকটিভ ডাইতে যে সেলুলোজিক ফাইবার ডাইং করে থাকো, সেখানে কি হয়, কোভ্যালেন্ট বন্ড হয় না ফাইবারের সাথে। আচ্ছা, সেই বন্ডগুলো ফাইবারের সাথে ডাইস মলিকিউলগুলো তোমার বন্ডিং এর মাধ্যমে হতে পারে, স্পট লিংকেজের মাধ্যমে হতে পারে, ভ্যান ডার ওয়ালস ফোর্সের মাধ্যমে হতে পারে, বিভিন্ন ভাবে। আবার কি হতে পারে, কোরের মধ্যে ফাইবার কোরের মধ্যে ওটা হচ্ছে কি হতে পারে, রিক্যাপ করতে পারে, অথবা ফাইবার কোরের মধ্যে জাস্ট হচ্ছে ডাইস মলিকিউলটা প্লেস হয়ে সেই কোরটা ক্লোজ করে দেওয়া হতে পারে, তখন সেই ডাইস মলিকিউলগুলো ফাইবারের ভিতর আটকে যাবে। যেটাই বলি না কেন, আমরা সাধারণত হচ্ছে ডাইস মলিকিউলগুলো ফাইবারের সাথে এক ধরনের বাইন্ডিং করবে, এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। এবং বাইন্ডিং করলে তখন সেখানে কি হবে, কালার হবে। আচ্ছা, তাহলে ডাইস মলিকিউল যদি তোমার সলুবলাইজিং গ্রুপ বেশি থাকে, তার সলুবিলিটি বেশি হবে, দ্রবণীয়তা বেশি হবে, এবং সাইজ অফ ডাইস মলিকিউলের সাইজটা যত বড় হবে, ডাইস মলিকিউল ফাইবারের মধ্যে পেনিট্রেশন হওয়াটা তত কঠিন হবে, তাই না?
এবং সেখানে তোমার যখন হচ্ছে তোমার ডাইস মলিকুলের সাইজটা অনেক বড় হবে, তখন অ্যালিফেটিক চেইনের পরিমাণটা বেশি থাকবে, হাইড্রোফোবিক পোরশনের পরিমাণটা বেশি থাকবে। তো সেক্ষেত্রে হাইড্রোফোবিক পোরশনগুলো যদি কোনো একটা ডাইস মলিকুলের সাইজ অনেক বড় হয়, অ্যালিফেটিক লং অ্যালিফেটিক কার্বন চেইন বেনজেন রিং এর ইয়া থাকে, তো সেখানে কি হয়, হাইড্রোফোবিক পোরশন বেশি থাকার কারণে এরা সাধারণত একে অপরের সাথে স্ট্যাক অথবা একত্রিত হওয়ার প্রবণতা বেশি থাকে, যে কারণে তোমার ডাই অ্যাগ্রিগেশন হয়ে থাকে। আচ্ছা, in die aggregation multiple equilibrium needs to be considered। এবং ডায়ামেট্রিক ট্রাইমেট্রিক সাধারণত দেখো এটা হচ্ছে একটা ডাই, এটা একটা ডাইমার, একটা মনোমার অথবা একটা মনোমার, এর সাথে যখন আরেকটা ডাই মলিকুল কাছাকাছি আসছে, সেটা তোমার বিভিন্ন ধরনের ফোর্স হতে পারে, যেমন ডাইপোল ডাইপোল মোমেন্ট ফোর্স, ইন্টারমলিকুলার ফোর্স যেগুলো বলতেছে। একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের যদি পোলার গ্রুপ হয়, তা পোলার গ্রুপের নেগেটিভ পজিটিভের সাথে সেম টাইপ মলিকুলের ইন্টারঅ্যাকশন হতে পারে, এবং সেই দুইটা মলিকুল যখন পাশাপাশি একটা ফোর্স দ্বারা অ্যাট্রাক্টেড হয়, তখন এটাকে আমরা বলতেছি ইন্টারমলিকুলার ফোর্সেস। আচ্ছা, সেটা পরে আসতেছে। একটা ডাইমলিকুলের সাথে আরেকটা ডাইমলিকুল যখন একত্রিত হচ্ছে, সেটাকে আমরা বলতেছি, ধরো এটা মনোমার, একটা ডাইমলিকুল মনোমার, এটা আরেকটা মনোমার, দুটো মিলে ডায়ামার হচ্ছে। সেম ভাবে আবার দুইটার সাথে আরেকটা আসতেছে, এরপর সেটা কি হচ্ছে, ট্রাইমার হয়ে যাচ্ছে। এভাবে আস্তে আস্তে কি হবে, পলিমার হয়ে যাবে। তার মানে অনেকগুলো ডাইস মলিকুল একত্রিত হয়ে যাবে, একটা গুচ্ছ তৈরি হবে। বুঝতে দেখছো? এখন দেখো, ডাই মলিকুলস ইন পাউডার এন্ড ইন লিকুইড ফর্ম। সাধারণত পাউডার ফর্মে ডাই মলিকুলগুলো স্ক্যাটার ফর্মে থাকে, ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। সেখানে কিন্তু তুমি যদি হাতে একটু দেখে দেখো, তাহলে পাউডারগুলো মলিকুলগুলো একটা ইন্ডিভিজুয়াল অবস্থায় থাকে। তুমি সেখানে কোনো নিজেদের মধ্যে ওইভাবে যে গুচ্ছ তৈরি করা, যদি গুচ্ছ হয়ে থাকে, তাহলে অ্যাটমসফিয়ারিক কন্ডিশনটা বাজে হওয়ার কারণে সেখানে কি হতে পারে, ডাইস মলিকুল দলা পেকে যেতে পারে, জমা পেতে যেতে পারে। তখন ওইগুলোর আর অ্যাক্টিভিটি, পারফরম্যান্স, ফাংশনালিটি অনেক কমে যায়। কিন্তু নরমালি যদি আমরা অ্যাটমসফিয়ারিক কন্ডিশনটা ঠিক রাখতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে ডাইস মলিকুলগুলো পাউডার ফর্মে স্ক্যাটার ফর্মে থাকে, ছড়ানো ছিটানো, একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের ওই ধরনের মানে লেগে থাকা, জমাট বাঁধা, এটা হয়। কিন্তু যখন হচ্ছে আমরা একটু এটা কি করে থাকি, অ্যাডভান্স ডিসপারশনে দিয়ে থাকি, তাহলে এটা কি করে, এটা একে অপরের সাথে ইন্টারমলিকুলার ফোর্সের মাধ্যমে আয়োনাইজেশন হয়ে ইন্টারমলিকুলার ফোর্সের মাধ্যমে একে অপরের কাছাকাছি চলে আসে, এবং কি হয়, ওভারল্যাপ করে অথবা স্টেক ওয়ান আনাদার, একটার উপর আরেকটা লেগে যায়, এবং যেটাকে আমরা বলছি ডাই অ্যাগ্রিগেশন। তো ডাই অ্যাগ্রিগেশন প্রিভেন্ট দ্য ডাই মলিকুলস। সাধারণত ডাই অ্যাগ্রিগেশনের কারণে কি হচ্ছে, এটা ডাই ডিফিউশন হওয়া। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ডাইস মলিকুল ফাইবারের মধ্যে সুন্দরভাবে ডিফিউজ করে দেওয়া, ছড়ায় ছিটায় দেওয়া, যাতে ফাইবারের সমস্ত জায়গাটা রং হয়ে যায়। এটাই তো আমাদের উদ্দেশ্য, আর সেটাই হচ্ছে বাধা প্রদান করতেছে ডাই অ্যাগ্রিগেশন। এটা হচ্ছে ডাইস মলিকুলের সাইজ যেহেতু অনেক বড়, মানে অনেকগুলো একত্রিত হয়ে ক্লাস্টার হচ্ছে, তখন এটা কি হচ্ছে, ডাইস মলিকুলগুলো ফাইবারের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন হতে বাধা প্রদান করতেছে। এখন আসো ডাই অ্যাগ্রিগেশন ডিপেন্ডিং ফ্যাক্টরস। কি কি ধরনের ডিপেন্ডিং ফ্যাক্টরস আছে যেটা যার উপরে ডাই অ্যাগ্রিগেশন নির্ভর করে আর কি, সেটা হচ্ছে তোমার যেমন ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন হুইচ ইজ জেনারেলি উইক, such as van der Waals force, hydrogen bond, তারপর হচ্ছে aromatic ring stacking, hydrophobic interaction etc. এখানে তোমার একটা ভিডিও আমি দিয়েছি, সাধারণত বিভিন্ন ধরনের ইন্টারঅ্যাকশনটা কেমন হয়, বন্ডগুলো কিভাবে হয়, সেগুলো এই ভিডিওটা আমরা একটু পরে দেখি। তার আগে দেখো, ইন্টারমলিকুলার ফোর্সের ক্ষেত্রে যেমন হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। এটা হচ্ছে একটা মলিকুলের মধ্যে যত পরিমাণ মানে ইলেকট্রনের সংখ্যা যত বেশি থাকবে, তাহলে ওই মলিকুলের সাথে আরেকটা মলিকুলের অ্যাট্রাকশন হওয়ার প্রবণতা বেশি থাকবে, কাছাকাছি আসার প্রবণতা বেশি থাকবে। এরপরে দেখো হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ড। সাধারণত হাইড্রোজেন বন্ডটা কখন হয়, হাইড্রোজেন বন্ডটা হচ্ছে তোমার হাইড্রোজেন যদি আমরা একটা কনসিডার করে দেখি, সাপোজ এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন সাধারণত পার্শিয়ালি পজিটিভ হয়ে চার্জ হয়ে থাকে,
এর সাথে যদি আমরা ক্লোরিনটা নিই, ক্লোরিন সাধারণত কি হয়, ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি না, নেগেটিভ থাকে। এই ক্লোরিন এবং হাইড্রোজেনের সাথে যে বন্ডটা হচ্ছে সেখানে হচ্ছে ক্লোরিনের এই এখানে কি বলে দিতে পারে হাইড্রোজেন ক্লোরাইড। এই ক্ষেত্রে যেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকার কারণে এটা হচ্ছে জাস্ট ক্লোরিনের এই জায়গাটা হাইড্রোজেনটা এটা চলে আসতেছে ক্লোরিন। তো বিষয়টা হচ্ছে তোমার এই হাইড্রোজেন বন্ডটা তোমার হাইড্রোজেনের কোন একটা মলিকিউলের সাথে হাইড্রোজেনের সংযুক্ত হয়। এরপরে এটা হচ্ছে অ্যারোমেটিক রিং স্ট্যাক। সাধারণত এটা দুই ধরনের হয়, একটা পাই টাইপের স্ট্যাকিং হয়ে থাকে, একটা পাই টাইপের স্ট্যাকিং হয়ে থাকে, আর একটা হচ্ছে টি শ্যাফট টাইপের স্ট্যাকিং। পাই টাইপের স্ট্যাকিং আর হচ্ছে টি টাইপের স্ট্যাকিং। তো পাইটা হচ্ছে যদি আমরা ধরি অ্যারোমেটিক রিং আমরা একটু কনসিডার করি তাহলে এটা হচ্ছে পাই টাইপের অ্যারোমেটিক রিং স্ট্যাক। এখানে জাস্ট হচ্ছে এই অ্যারোমেটিক রিং এর পজিটিভ চার্জ, পজিটিভ ইন্ট, ঠিক আছে, পজিটিভ চার্জের ইন্ট আর এটা হচ্ছে নেগেটিভ চার্জের ইন্ট। এই দুটো কি হয় একে অপরের সাথে ইন্টারঅ্যাকশন হয় এবং অ্যাট্রাকশন হয়। নেগেটিভ পজিটিভ অ্যাট্রাকশনের মাধ্যমে একটা অ্যারোমেটিক রিং এর উপরে আরেকটা অ্যারোমেটিক রিং টাইপের মলিকিউল কি হয় স্ট্যাকিং হয়। স্ট্যাকিং বাংলা কি জমা অথবা উপরে জড়ো হয় এরকম কিছু একটা। আর আরেকটা টি টাইপ শেপিং এর ক্ষেত্রে জাস্ট এরকম অ্যারোমেটিক রিং স্ট্যাকিং হয়। এগুলো এত কিছু জানা দরকার নেই, আসলে তোমাদের ডাই অ্যাগ্রিগেশন কি জিনিস, ডাইং এর জন্য কি জিনিস এবং এটা কি বিষয়ের উপরে ফ্যাক্টরস ডিপেন্ডিং ফ্যাক্টর কোনগুলো সেগুলো একটু জানা দরকার। আর একটা হচ্ছে এর দ্বারা কি ধরনের প্রবলেম আমাদের ডাইং এ হতে পারে, এতটুকু জানা থাকলে এই বেসিকটা কমপ্লিট থাকলে ইনশাআল্লাহ ডাই অ্যাগ্রিগেশন করতে হবে না। তাহলে দেখো হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন, এখানে আরেকটা বিষয় হচ্ছে হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন। হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে তোমার হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন ক্ষেত্রে তোমার হচ্ছে একটা ডাইস মলিকিউল যদি আমরা একটু ভালোভাবে অ্যানালাইসিস করে দেখি তাহলে সেখানে আছে তোমার বিশাল লং অ্যালিফ্যাটিক চেইন অথবা হচ্ছে তোমার কি অ্যারোমেটিক রিং চেইন, এরপর হচ্ছে তোমার ক্রোমোফোর গ্রুপ অবজেক্ট্রোমা গ্রুপ এগুলো আছে। ক্রোমোফোর গ্রুপ অবজেক্ট্রোমা গ্রুপটা হচ্ছে তোমার স্টোরোলজিক গ্রুপগুলো, কিন্তু আদার যে পার্টটা আছে পুরো পার্টটাই হচ্ছে ডাইসের যে মেইন বডি এটাই হচ্ছে তোমার হাইড্রোফোবিক নেচার। এটা ওয়াটার মানে ওয়াটারের প্রতি তার অ্যাট্রাকশন অ্যাফিনিটি ফিল এটা থাকে না। তাই এই হাইড্রোফোবিক নেচারটার কারণে এটা কি হয় জাস্ট ওই হাইড্রোফোবিক পোরশনগুলো যেহেতু যখন আমরা অ্যাকুয়াস ডিসপারশনে ওয়াটারে দিচ্ছি তখন কি হয় ওই ডাইসন মলিকিউলের মধ্যে যেটা হচ্ছে হাইড্রোফিল পোরশন অক্সিজেন গ্রুপ পোরশন সেটা কি করতেছে ওয়াটার মলিকিউলের সাথে সে কানেক্টেড হয়ে যাচ্ছে, রিঅ্যাকশনে যাচ্ছে। আর হাইড্রোফোবিক পোরশন সেটা কি করে সেটা ওই ওয়াটার থেকে দূরে থাকতে চায় এবং হাইড্রোফোবিক যে লং অ্যারোমেটিক চেইন রিং এর যে পার্টটা সেটা কি করে নিজেরাই ইন্টারঅ্যাকশন হয়, কারণ সেখানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ব্যাপার স্যাপার আছে, ইলেকট্রোনেগেটিভ চার্জ ফোর্স ক্রিয়েট হচ্ছে তখন ওই হাইড্রোফোবিক পোরশনগুলো তখন একত্রিত হয়ে এক ধরনের ক্লাস্টার অথবা গুচ্ছ তৈরি করে। আচ্ছা এখন দেখো also diaggregation occur with the change of condition environment। এই যে অ্যাগ্রিগেশনটা এটা আরেকটা বিষয় ডিপেন্ডিং ফ্যাক্টর হচ্ছে তোমার কন্ডিশন এবং কোন ধরনের এনভায়রনমেন্টে আমরা এটা রাখতেছি তার উপর। এটা হতে পারে তোমার মানে in which the molecules are located includes the formation of aggregated structure। তারপর ডিপেন্ডিং ফ্যাক্টরের মধ্যে আরো আছে তোমার ডাই স্ট্রাকচারটা ছোট বড় হলে এবং তার মধ্যে ডাই স্ট্রাকচারের মধ্যে তোমার যদি প্লেনার টাইপ হয় লিনিয়ার টাইপ হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমার একটা ডাইস মলিকিউলের সাথে আরেকটা সেম টাইপের ডাইস মলিকিউলের স্ট্যাকিং অথবা অ্যাট্রাকশনটা বেশি হয়, তখন বেশি হলে পরে সেখানে অ্যাগ্রিগেশনটা বেশি হবে।
ইন্টারমলিকুলার ফোর্স বেশি হলে তোমার ডাইঅ্যাগ্রেগেশন বেশি হবে এবং সেখানে হচ্ছে অ্যানায়নিক চার্জ মানে রিপালশন ডাইস মলিকিউল টু মলিকিউল সেম চার্জের ডাইস মলিকিউলগুলো একে অপরের সাথে রিপালশন করার কথা মানে একজন আরেকজনকে কাছে আসলে ধাক্কা দিয়ে দূরে সরায় দেওয়ার কথা রিপালশন সেম টাইপ অফ আয়ন অথবা কি বলে চার্জ বলে আয়নিক চার্জ সেম টাইপের আয়নিক চার্জের সঙ্গে রিপালশন হওয়ার কথা কিন্তু সেটা যদি কমে যায় রিপালশন ফোর্সটা কমে যায় তাহলে সেক্ষেত্রে ডাইঅ্যাগ্রেগেশন হতে পারে কনসেন্ট্রেশন অফ ডাইঅ্যাগ এটা আরেকটা ইম্পর্টেন্ট একটা ডিপেন্ডিং ফ্যাক্টরস কারণ হচ্ছে তুমি যদি একটা বাতে 100 লিটার পানিতে যদি 1 কেজি ডাইস দাও তাহলে যে ডাইস মলিকিউলের যে কনসেন্ট্রেশন থাকবে আর যদি 2 কেজি দাও কনসেন্ট্রেশন দ্বিগুণ হয়ে যাবে তাই না দ্বিগুণ হয়ে গেলে দ্বিগুণ করবে সাপোজ 1 কেজি দেওয়াতে এখানে ছিল 1000 টা ডাইস মলিকিউল 1000 টা ডাইস মলিকিউল আছে 100 লিটার পানিতে এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন অবস্থায় আছে একটা ডাইস মলিকিউল থেকে আরেকটা ডাইস মলিকিউলের ডিসটেন্সও কিন্তু ওইভাবে বেশি আছে যখনই তুমি দেখবে যে 2 কেজি দিবা তাহলে কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে ডাইস মলিকিউলের সংখ্যা বাড়তেছে এবং তাদের একটা আরেকটা কাছাকাছি থাকতেছে সেখানে ইন্টারমলিকুলার ফোর্সও বেশি হচ্ছে এবং অ্যানায়নিক যে কি বলে রিপালশন চার্জটা সেটা কমে যাচ্ছে তখন তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স বেশি হওয়ার কারণে অ্যাগ্রিগেশন হচ্ছে একে অপরের কাছে এসে জমা হচ্ছে আয়নিক স্ট্রেংথ যে ডাইসের হচ্ছে আয়নিক চার্জ বেশি থাকে সেগুলো বেশি পরিমাণ একে অপরকে অ্যাট্রাকশন করে এবং অ্যাগ্রিগেশন হয় টেম্পারেচার যদি লো টেম্পারেচার হয় সাপোজ কোনো একটা সলিউশনে তুমি কিছু ডাইস মলিকিউল নিয়েছো এবং সেখানে টেম্পারেচার আছে রুম টেম্পারেচার কনসেন্ট্রেশন তাহলে সেমই আছে বাট টেম্পারেচার আছে লো তাহলে সেক্ষেত্রে কি হবে অ্যাগ্রিগেশন বেশি হবে যদি তোমার এমন হয় টেম্পারেচার রুম টু এবং বয়েলিং তাহলে আস্তে আস্তে ধাপে ধাপে যদি আমরা স্টুডিওতে দেখে থাকি ধাপে ধাপে দেখে থাকি তাহলে কি হবে যে আস্তে আস্তে টেম্পারেচার বাড়াচ্ছে আস্তে আস্তে আমাদের ডাইস মলিকিউলার রিভালশন ফোর্স বাড়তেছে একে অপর থেকে দূরে সরে যাচ্ছে এবং আমাদের যে অ্যাগ্রিগেশন সেটা কমতেছে এরপর আসে সলভেন্টস এন্ড সল্ট এবং সলভেন্টের সাথেও যে ডাইস মলিকিউলার ইন্টারঅ্যাকশন এটার উপরও আমাদের অ্যাগ্রিগেশন ডিপেন্ড করে কোনো কোশ্চেন আছে এটা হচ্ছে তোমার ইন্টারমলিকুলার ফোর্সেস এর বিষয়টা বলছে এটা একটু পোস্ট করে এটা ইন্টারমলিকুলার ফোর্সের মধ্যে ধরো ডাইপোল আছে ডাইপোল ফোর্সেস ডাইপোল ফোর্সের ক্ষেত্রে সাধারণত পোলার যে মলিকিউলগুলো আছে পোলার মানে জাস্ট হচ্ছে মনে করেন মলিকিউল ধর পানি একটা পোলার কারণ হচ্ছে এটা একসাথে তোমার পজিটিভ এবং নেগেটিভ চার্জ অবস্থান করে তাহলে হাইড্রোজেন সাধারণত পার্শিয়ালি পজিটিভ চার্জ যুক্ত তাই না আর অক্সিজেন হচ্ছে পার্শিয়ালি নেগেটিভ চার্জ হয়ে থাকে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি এইরকম ক্ষেত্রে যদি তোমার সাপোজ এটাকে আমরা যদি এভাবে লিখে থাকি হাইড্রোজেন অক্সিজেন সেম ভাবে যদি আবার এরকম হয় অক্সিজেন সরি হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন তাহলে এটা কি নেগেটিভ পার্ট এটা হচ্ছে পজিটিভ পার্ট তাই না এই নেগেটিভ এবং পজিটিভ এর অ্যাট্রাকশন দুটো সেম টাইপের মলিকিউল কিন্তু ওয়াটার মলিকিউল না দুটো সেম টাইপের মলিকিউলেরই পাশাপাশি যখন আসছে তখন হচ্ছে দুইটার মধ্যে হচ্ছে এই পোলার অথবা কি বলে পোলার মলিকিউলের পজিটিভ এবং নেগেটিভ একত্রিত হওয়ার কারণে সেখানে কি হচ্ছে এক ধরনের ফোর্স ক্রিয়েট করতেছে এই ফোর্সটাকে আমরা বলতেছি ডাইপোল ফোর্স এটা এই ডাইপোল ফোর্সের মাধ্যমে একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করতেছে আচ্ছা এই বিষয়টা তোমরা ভিডিওটা একটু দেখে নিও অলরেডি মানে সবকিছু আমার বর্ণনা করা হয়ে গেছে এখন গো টু দ্য নেক্সট এখন দেখো
মেজারমেন্ট অফ মেথডস, তাই না? মেজারমেন্ট মেথডস অফ ডাই অ্যাগ্রিগেশন। সাধারণত ডাই অ্যাগ্রিগেশন কি কতটুকু হলো, কিভাবে হলো, এবং ডাইস মলিকিউলগুলো কি ধরনের ক্লাস্টার তৈরি করলো, এই বিষয়গুলো যদি আমরা একটু বিভিন্ন যদি মেজার করতেছি তাহলে বিভিন্ন ধরনের মেথডের মাধ্যমে আমরা মেজার করতে পারি। যেমন কন্ডাক্টোমেট্রি, তারপর হচ্ছে ক্যালোরিমেট্রি, পোলারোগ্রাফ, সলিবিলিটি, সেডিমেন্টেশন, ফ্লোরোসেন্স, এক্স-রে ডিফ্রাকশন, মেজারমেন্ট অফ ডিফিউশন কোএফিসিয়েন্ট, activity of counter, light scattering, evaluation of colligative properties, visible light absorption, তারপর ANM, nuclear magnetic resonance, এর মাধ্যমে আমরা কি করতে পারি, জাস্ট হচ্ছে তোমার ডাই অ্যাগ্রিগেশন কি পরিমাণ হলো সেটা আমরা নির্ণয় করতে পারি। যেমন কন্ডাক্টর হচ্ছে, এটা হচ্ছে তোমার electrochemical method of analysis used for the determination or measurement of electrical conductance। জাস্ট হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স মেজারমেন্ট করার জন্য আমরা কন্ডাক্টোমেট্রি ইউজ করতে পারি। আর ক্যালোরিমেট্রির ক্ষেত্রে আমরা সাধারণত কি করতে পারি, ইউজ টু মেজার অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার অর টু ফর্ম এ সাবস্টেন্স। পোলারোগ্রাফি আছে, টেকনিক ইজ অ্যাপ্লাইড ফর দ্য qualitative or quantitative analysis of electro reducible or oxidizable elements of waves। জাস্ট এগুলোর মাধ্যমে যেমন এক্স-রে ডিফ্রাকশন আছে, জাস্ট এক্স-রে ওয়েভলেংথের মাধ্যমে আমরা কি করতে পারি, ওই সলিউশনের মধ্যে ডাই সলিউশনের মধ্যে এক্সট্রা যে ওয়েভলেংথের যে লাইটটা আছে, এক্সট্রা যে লাইট, সেই লাইটটা আমরা কি রিফ্লেক্ট করতে পারি। প্রথমে ইনসিডেন্ট করতে পারি, সেই ইনসিডেন্ট থেকে কি ধরনের মলিকিউল আছে, মলিকিউলগুলোর সাইজ আমরা জানতে পারবো এবং অ্যাটমিক স্ট্রাকচারটা জানতে পারবো, এবং পাশাপাশি হচ্ছে তোমার কি বল, একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের ডিসটেন্স জানতে পারবো এবং সেই ডিসটেন্স থেকে ফোর্সও আমরা ক্যালকুলেশন করতে পারবো। এটা ফিজিক্যাল প্রপার্টিজ, যেগুলো ম্যাটেরিয়ালের ফিজিক্যাল প্রপার্টিজ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। আর কোনো কোশ্চেন, এখানে কোনো কোশ্চেন আছে বন্ধু? আছে। আচ্ছা, এখন পরেরটা যা, পরের স্লাইড। রিজনস অফ ডাই অ্যাগ্রিগেশন ইন ডাই, কি কারণে সাধারণত ডাই অ্যাগ্রিগেশন হয়ে থাকে? বলতে পারবা? এতক্ষণকার আলোচনা এটা কি বলতে পারবা যে কেন আসলে ডাই অ্যাগ্রিগেশন হয়ে থাকে? ডাইস মলিকিউলার সারি হয়, মানে বড় হয়। হ্যাঁ, সাইজ অফ ডাইস মলিকিউল সেফট ফ্যাক্ট। আর একটা সারোতে যেমন মলিকিউলার ইগুলো আছে, কার্বনিক ইগুলো আছে, বন্ধ যদি স্যার মানে হয়ে যায়। এটা একটা বিষয়, যেমন ডাইস আর কনজিস্টন, মানে গাঠনিক একটা ব্যবস্থা, ফরমেশন অফ ডাইস মলিকিউল। ডাইস সাধারণত তোমার হাইড্রোফোবিক অ্যারোমেটিক পোরশন হয়ে থাকে, দুইটা পোরশন হয়ে থাকে, একটা হচ্ছে হাইড্রোফোবিক অ্যারোমেটিক পোরশন থাকে আর একটা হচ্ছে পোলার গ্রুপ থাকে। সেটা তোমার সোলোলাইজিং গ্রুপ থাকতে পারে, ক্রোমোফোর অক্সোক্রোমার গ্রুপগুলো থাকতে পারে। তো বেসিক্যালি একটা ডাইসের যদি আমরা স্ট্রাকচার অ্যানালাইসিস করি তাহলে মেইন দুইটা কম্পোনেন্ট পাবো। একটা হচ্ছে তোমার অ্যারোমেটিক হাইড্রোফোবিক অ্যারোমেটিক পোরশন, যেটাতে হচ্ছে বেনজিন রিং থাকে, যেটা ক্রোমোজোম স্ট্রাকচার। আর একটা হচ্ছে তোমার পোলার গ্রুপ যুক্ত সোলোলাইজিং গ্রুপ থাকতে পারে, অক্সোক্রোমা গ্রুপ যেটা বলতেছি, যেটা ব্রিজিং হিসেবে কাজ করতেছে ফাইবারের সাথে বন্ড ক্রিয়েশনের জন্য, আবার ওয়াটার সলিউবলের জন্য কাজ করতেছে। আবার পাশাপাশি যেটা ইম্পর্টেন্ট কাজ করতেছে সেটা হচ্ছে তোমার ইন্টেন্সিফাই দা ডেপথ অফ কালার, অথবা এই যে ডাইস মলিকিউল, সেই মলিকিউলের হচ্ছে কালারের তীব্রতা বাড়ানোর জন্য, কালারকে ফুটিয়ে তোলার জন্য সাহায্য করতেছে সেই পোলার গ্রুপ অথবা অবজেক্টিভ গ্রুপ। তাহলে আমাদের একটা ডাইসের মেজর দুটো পোরশন, একটা হাইড্রোফোবিক অ্যারোমেটিক পোরশন আর একটা হচ্ছে ক্রোমোফোর অবজেক্টিভ গ্রুপ। when ডাইস মলিকিউল dissolve in water, যখন আমরা ডাইস মলিকিউলগুলো পানিতে ডিসলভ করব তখন কি হয়, সেখানে ডাইস মলিকিউল এবং যখনই পানিতে ডিসলভ করি, ধরো একটা পাত্রে আমরা কি নিয়েছি, ওয়াটার নিয়েছি, আর এখানে কি নিলাম, ওয়াটারের মধ্যে ডাইস মলিকিউল।
নেওয়ার পর সেখানে কি হয়, এই ডাইস মলিকুলের সাথে ওয়াটারের এক ধরনের মাঝখানে ইন্টারফেস তৈরি হয়। ইন্টারফেস ইন্টারফেসের টেনশন তৈরি হয়। সেই ইন্টারফেসের টেনশন এটাকে যদি রিডিউস করতে চাই, তাহলে ডাইস মলিকুলের যে হাইড্রোজেন পার্টটা আছে না, অ্যারোমেটিক পোরশন যেটা, সেই অ্যারোমেটিক পোরশনটা কি করতে পারে, একে অপরে ওভারল্যাপ করে ওয়াটারের এবং ডাইস মলিকুলের মাঝখানে যে ইন্টারফেশাল টেনশনটা আছে সেই টেনশনটা রিডিউস করে দিতে পারে। আর যখন ইন্টারফেশাল টেনশনটা রিডিউস হয় তখন হাইড্রোজেন পার্টগুলো একত্রিত হয়ে যায়, তখন সেখানে মাইসেল ফর্মেশন হয়। মাইসেল মানে হচ্ছে জাস্ট হচ্ছে পোলার গ্রুপগুলো এরকম থাকে যেটা ওয়াটারের সাথে ইন্টারঅ্যাকশন করে। আর এই যে হাইড্রোজেন এটা হচ্ছে অ্যারোমেটিক পোরশন, যেটা হচ্ছে হাইড্রোফোবিক, পানির প্রতি এর কোনো আকর্ষণ নেই, পানি দিলে। তাহলে এইগুলো কি হয়, ওয়াটার এবং ডাইস মলিকুলের মাঝখানে যে ইন্টারফেস চলে সেই ইন্টারফেসটাকে সে রিডিউস করে, ভেঙে দেয়। কিভাবে? ওভারল্যাপিং, একটা ওভারে ওভারল্যাপ করে। আর তখন কি হয়, এই হাইড্রোজেন পোরশনগুলো যখন একত্রিত হয়ে আসে তখন ডাইস মলিকুলগুলো একত্রিত হয়ে যায়, যেটাকে আমরা বলছি জমাট অথবা অ্যাগ্রিগেশন হওয়া। আচ্ছা, যেটা বলতেছিলাম, তারপরে usually linear and planar dice molecule should tend to stack one molecule upon another with the ionized group. সাধারণত হচ্ছে একটা ডাইস মলিকুল যদি লিনিয়ার স্ট্রাকচার এবং প্ল্যানার টাইপের ডাইস মলিকুল হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে আয়োনাইজেশন হয়। যখন আমরা ডাইস মলিকুলগুলো পানিতে দিই সেখানে কি হয়, আয়োনাইজ হয় না। ডাইসটা এক ধরনের সল্ট, এক ধরনের সল্ট না। যদি আমরা দেখো ডিরেক্ট ডাইসকে যদি এভাবে দেই, SO3 এটা একটা ডাইস সল্ট, এটা হচ্ছে ডাইস সল্ট। এটাকে যদি আমরা ই করে পানিতে দিই তাহলে এটা কি হবে, পজিটিভ এবং নেগেটিভ পার্টটা আলাদা হবে। যেমন আয়োনাইজ হলো না, আমরা ডিরেক্ট ডাই রিঅ্যাক্টিভ ডাই এটা যখন ওয়াটারে দেই, ওয়াটার সলিউবল করে, তখন সেখানে কি হয়, আয়োনাইজ হয়ে নেগেটিভ অ্যানায়নিক চার্জযুক্ত ডাইস হয়। যেটা অ্যানায়নিক চার্জযুক্ত ডাইস কোনগুলো, যেগুলো পানিতে দিয়ে অ্যানায়নিক ডাই পার্টটা অ্যানায়নিক হয় এবং আদার্স পজিটিভ মেটাল পার্টটা আলাদা হয়ে যায়। তাহলে কি হচ্ছে, একটা ডাইস মলিকুল এটা অ্যানায়নিক ক্যাটায়নিক টাইপের হতে পারে। কখন হচ্ছে, যখন আমরা সলিউশনে ওই ডাইসটাকে সলিউবল করতেছি তখন সেটা হচ্ছে আয়োনাইজ হচ্ছে অ্যানায়নিক অথবা ক্যাটায়নিক। নরমালি আমাদের যত টেক্সটাইলে যত ধরনের ডাইস ইউজ করা হয়, একটা ডাইস হচ্ছে তোমার একটা দুটো ডাইস আছে ক্যাটায়নিক, আর নন আয়নিক হচ্ছে একটা দুটো, বাকি ম্যাক্সিমাম ডাইস হচ্ছে তোমার অ্যানায়নিক ডাইস। আচ্ছা, তাহলে এখানে যে বিষয়টা আছে, usually linear and planar dice molecule should tend to stack one molecule upon another with the ionized group arranged so as to give minimum free energy condition causes aggregation. এই আয়োনাইজ হলে তখন সেখানে কি হচ্ছে, ওই তোমার মিনিমাম ফ্রি এনার্জি হচ্ছে, যে কারণে একটা আরেকটা ক্লোজার হচ্ছে, কাছে চলে আসছে, অ্যাগ্রিগেশন হচ্ছে। এরপর দেখো 3 নম্বর যেটা ডাইস লং এলিভেটেড চেইন ফ্রম মাইসেল অফ এ স্ফেরিক্যাল ফর্ম। ওই যে আমি যেটা বললাম, সাধারণত একটা ডাইস স্ট্রাকচারটাকে আমরা যদি দেখি তাহলে কি আছে, পোলার আছে, পোলার পজিটিভলি চার্জড পোলার পোরশন, আরেকটা কি আছে, হাইড্রোফোবিক পোরশন, তাই না, হাইড্রোফোবিক অ্যারোমেটিক পোরশন, হাইড্রোফোবিক অ্যারোমেটিক পোরশন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, যখনই আমরা পানিতে দেই তখন এই পোলার পোরশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, আর এই হাইড্রোফোবিক অ্যারোমেটিক লং অ্যালিভেটেড পার্টটাকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এখন এটা হচ্ছে পোলার, যেটা আমরা বলতেছি অক্সিজেন টাইপের, যেমন হাইড্রোক্সিল, সালফোনিক, অ্যামাইনো, এইগুলো হচ্ছে আমাদের পোলার। আর এটা হচ্ছে লম্বা, এই যে অ্যারোমেটিক, এই যে বেনজিন রিং যুক্ত, অ্যারোমেটিক রিং যুক্ত এইগুলো। এখন এটা পানিতে সাধারণত কি হয়, পানিতে দেওয়ার সাথে সাথে এরা পানির সাথে ইন্টারফেসের যে টেনশনটা হয় সেই টেনশনটা রিডিউস করে দেয়। কিভাবে, জাস্ট একজন আরেকজনকে ওভারল্যাপ করে, একজন আরেকজনের উপরে এভাবে ওভারল্যাপ করে, আর এটা কি করে, পানির সাথে মিশতেছে। এইজন্য কি হয়, সাধারণত এইভাবে যখন এই ডাইস মলিকুলটা পানিতে দিবা, এইগুলো হচ্ছে ওয়াটার মলিকুলের সাথে মিশতেছে, আর এই লেজের মতো যে লং অ্যালিভেটিক অ্যারোমেটিক রিং এর অপশনটা, এটা কি করে, একজন আরেকজনের উপর ওভারল্যাপ করে
ওয়াটার এবং ডাইসের মাঝখানে ইন্টারফেশাল টেনশনটা রিলিজ করে দেয়। পরের দেন হচ্ছে তখন যে ফর্মেশনটা হয় সেটাকে আমরা বলি মাইসেল। ওখানে দেখো চিত্রটা মাইসেল। এখানে দেখো এটা হচ্ছে হাইড্রোফিলিক হেড এবং এটাকে আমরা বলতেছি হাইড্রোফোবিক টেল আর কাউন্টার আয়ন এটা ওয়াটার। এই লালগুলো হচ্ছে তোমার ওয়াটার মলিকুল। এটা হচ্ছে তোমার জাস্ট এটাকে মাইসেল বলে এবং এটাও অ্যাগ্রিগেশনের একটা বড় ফর্মেশন অথবা বড় সিস্টেম কিভাবে আসলে অ্যাগ্রিগেশন করে থাকে। এই যে তোমার পোলার অথবা হচ্ছে তোমার পজিটিভলি চার্জ পোলার পার্ট, হাইড্রোফিলিক পার্ট আর একটা হচ্ছে হাইড্রোফোবিক লং অ্যারোমেটিক পার্ট। এটার কারণে বেসিক্যালি এটার হাইড্রোফোবিক পার্টটার কারণে আমাদের কি হচ্ছে অ্যাগ্রিগেশন হচ্ছে। Just a second. So this is but that's the sense. So this is এবার দেখো ওই যে মনে আছে আমরা বললাম যে একটা ডাইস মলিকুল যখন এরকম আসে সাপোজ এটা একটা ডাই মলিকুল, এটাকে আমরা মলিকুল বলতে পারি মনোমলিকুল বলতে পারি। যখন এটার সাথে ইন্টারঅ্যাকশন হয় সেম টাইপের হতে পারে আরেকটা মলিকুল, তখন কি হয় কাছাকাছি চলে আসে, সেখানে ইন্টারমলিকুলার ফোর্স অথবা অ্যাট্রাকশন বেশি হয় কিন্তু রিপালশন অথবা অ্যানায়নিক ফোর্সটা কম হয়। তখন সেখানে কি হয় এই দুইটা মিলে ধরো যে এইরকম কাছাকাছি চলে আসে যেটাকে আমরা বলতেছি এটা হচ্ছে একটা মনোমার, এটা একটা মনোমার। তাহলে এখানে হবে কি ডায়াগোনাল, দুইটা একত্রিত হয়ে গেছে না ডায়াগোনাল। সেম ভাবে যেহেতু সে দুইটা একত্রিত হয়ে গেছে এই দুইটার কাছে আরো একটা মলিকুল সে সহজে তাকে টানবে, কারণ সেখানে একটা মলিকুলার ফোর্স একটা নেগেটিভিটি বেশি হওয়ার কারণে সেখানে আবার কি হবে সে আরেকটা মলিকুলকে কাছে টানার চেষ্টা করবে, তখন এখানে কি হবে আরেকটা চলে আসবে এভাবে, তখন এটাকে আমরা বলবো কি ট্রায়াগোনাল। যখন আরো অসংখ্য যুক্ত হতে থাকবে তখন সেটাকে আমরা বলবো কি পলিমার। এভাবে তো যুক্ত হয়ে হয়ে অ্যাগ্রিগেশন হচ্ছে, বড় বড় ক্লাস্টার অথবা কলয়েড তৈরি করতেছে। The aggregation of diamond is more obvious as aromatic ring system have maximum overlap. এই যে দুইটা যখন একত্রিত overlap হচ্ছে সেখানে তার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বেড়ে যাচ্ছে এবং তোমার রিপালশন ওই যে মিনিমাম ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ফোর্সটা কমে হচ্ছে না মিনিমাম হয়ে যাচ্ছে, তখন একটা সাথে আরেকটা একত্রিত হয়ে যাচ্ছে এবং এইভাবে ডায়ামার হচ্ছে, ডায়ামার থেকে ট্রায়ামার পলিমার এবং উচ্চ তৈরি হচ্ছে, যেটা বড় সমস্যা। এবার দেখো অ্যাগ্রিগেশন ইজ অলসো এক্সপেক্টেড ফ্রম দ্য আনইউজুয়াল স্ট্রাকচার অফ ওয়াটার। এখানে একটা বিষয় হচ্ছে সাধারণত যখনই আমরা পানিতে ওয়াটার ডাইস মলিকুল দিচ্ছি তখন সেখানে কি হচ্ছে ডাইস মলিকুলের সাথে ওয়াটার মলিকুলের একদম মাঝখানে একটা ইন্টারফেশিয়াল ফোর্স ক্রিয়েট হচ্ছে। সেই ইন্টারফেশিয়াল ফোর্সটা যখনই আমরা কি রিডিউস করতেছি কিসের মাধ্যমে ওই ডাইস মলিকুলের বুঝতেছো ঠিক আছে কথা চেষ্টা করতেছি। মানে তোমাকে ডাইস মলিকুল দেওয়া হলো, তুমি একটা পাত্রের মধ্যে সেখানে পানি নিয়ে ডাইস মলিকুলগুলো তুমি সলিউশন করলে দ্রবণ করার সাথে সাথে তখন সেখানে ডাই মলিকুলের সাথে ওয়াটার মলিকুলের এক ধরনের ইন্টারঅ্যাকশন হয় এবং মাঝখানে এক ধরনের ইন্টারফেসিয়াল মানে ডাই মলিকুল এবং ওয়াটার মলিকুল এই দুই মলিকুল না তার মাঝখানে এক ধরনের ফেস তৈরি হয়, ইন্টারফেসিয়াল টেনশন তৈরি হয়। এই টেনশনটা যদি আমরা রিডিউস করতে চাই তাহলে এই যে ডাইস মলিকুলার যে হাইড্রোফোবিক পোরশন এরা কি করে নিজেরাই ওভারল্যাপ করে এই টেনশনটা এই ফেসটা ভেঙে ফেলে, তাহলে এই ফেসটা ভাঙতে এক ধরনের এনার্জি এখানে প্রডিউস হবে না, এন্ট্রপি হবে না। আবার দেখা যাচ্ছে যে when the dimolecules aggregate not only with energy decay এখানে এক ধরনের এনার্জি প্রডিউস হচ্ছে, আবার পাশাপাশি কি হচ্ছে the reduction of the interfacial energy but also an increase in energy will rise from the melting of the iceberg structure। ওই যে ইন্টারফেশিয়াল টেনশন ভাঙার সময় আমাদের কি হচ্ছে এনার্জি গেইন হচ্ছে। আবার ওই ডাইস মলিকুলার হাইড্রোফোবিক পোরশনের সাথে যে ওয়াটার আইসবার্গ টাইপের, আইসবার্গের নাম শুনছো? আইসবার্গ মানে বরফের আইসবার্গ, বরফের কি বলবো ওটা বরফের স্তর অথবা
খন্ড বর্গ খন্ড তো ওই আইসবার্গ টাইপের যে স্ট্রাকচার হয় সেই স্ট্রাকচারটা ভেঙে দিচ্ছে এই ওভারল্যাপিং তাহলে এখানে এনার্জি দুইটা পোর্শন যখন অ্যাগ্রিগেট হচ্ছে তখন হচ্ছে এনার্জি গেইন করতেছে আর যখন হচ্ছে তোমার এটা ওভারল্যাপ করে ইন্টারফেশাল টেনশন রিডিউস করতেছে তখন এনার্জি গেইন হচ্ছে এবং এই দুইটা কেসেই যেটাকে আমরা যদি একটা কি থার্মোডাইনামিকের ভাষায় বলি তাহলে সেটাকে আমরা বলতে পারি এন্ট্রপি এন্ট্রপি আচ্ছা এখন আসো ক্যালকুলেশন shows the below concentration of 10 to the power inverse 5 সাধারণত কনসেন্ট্রেশন যদি তোমার একটা সলিউশনের কনসেন্ট্রেশন যদি 10 টু দি পাওয়ার ইনভার্স 5 মোল পার লিটার হয় তাহলে সেক্ষেত্রে তোমার যদি এর কম হয় তাহলে অ্যাগ্রিগেশন বেশি হবে কনসেন্ট্রেশন যদি এর চেয়ে কম হয় থেকে এর চেয়ে যদি এরকম হয় 4 হয় 3 হয় 2 হয় 5 হয় এরকম হয় তাহলে অ্যাগ্রিগেশন বেশি হবে যদি এর চেয়ে বেশি রাখা যায় এবং বেশি মানে ছোট রাখা যায় তাহলে হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার ইনভার্স 6 এর উপরে যত যাবে তত হচ্ছে ডাই অ্যাগ্রিগেশনের পরিমাণ কম হবে মানে কনসেন্ট্রেশনের পরিমাণ যত আমরা কম রাখতে পারবো ডাই অ্যাগ্রিগেশনের পরিমাণ তত কম হবে তারপর হায়ার আয়নিক স্ট্রেংথ আয়নিক ডাই অ্যাগ্রিগেশন বিকামস মোর ডমিনেন্ট এটা আমি এর আগে বলেছি যদি এই গ্লাসের আয়নিক স্ট্রেংথ অথবা অ্যাট্রাকশন কম হয়ে থাকে তাহলে আমাদের অ্যাগ্রিগেশন কম হবে বেশি হয়ে থাকলে অ্যাগ্রিগেশন বেশি হবে go to the next slide সময় আছে কত সার্কিট কেমন আছে এটা হচ্ছে লাস্ট টপিকস এটা হচ্ছে হাউ উই ক্যান প্রিভেন্ট দ্য ডাই অ্যাগ্রিগেশন আমরা ডাই অ্যাগ্রিগেশন কিভাবে প্রিভেন্ট করতে পারি বাধা প্রদান করতে পারি অথবা হাউ উই ক্যান রিডিউস দ্য অ্যাগ্রিগেশন অফ ডাইস আমরা ডাইস কিভাবে রিডিউস অ্যাগ্রিগেশনটা কিভাবে রিডিউস করতে পারি জাস্ট হচ্ছে আমরা সলিউশনের টেম্পারেচারটা বাড়াতে পারি সলিউশনের টেম্পারেচারটা বাড়াতে পারি কিভাবে জাস্ট আমরা প্রথমে বলেছিলাম যে ডাই অ্যাগ্রিগেশনের প্রধান শর্তের মধ্যে একটা হচ্ছে এটা যদি রুম টেম্পারেচার কম হয় ইন্টারেকশনটা বেশি হয় অ্যাগ্রিগেশন হবে এখানে যত আমরা টেম্পারেচার বাড়াবো ইন্টারমলিকুলার ফোর্স তত কমে যাবে এবং রিপালশন ফোর্স বেড়ে যাবে এবং একটা মলিকিউল থেকে আরেকটা মলিকিউলের ডিসটেন্স বেড়ে যাবে তখন কি হবে অ্যাগ্রিগেশন কমে যাবে তাহলে বাই রেজিং দ্য টেম্পারেচার by raising the temperature we can reduce the prevention of dehydration এরপর আছে তোমার হচ্ছে ডাইস মলিকিউল হচ্ছে তোমার কনসেন্ট্রেশন অথবা ডাইস মলিকিউলের সাইজটা যদি আমরা 10 টু দি পাওয়ার ইনভার্স 5 মোল পার লিটার রাখতে পারি কনসেন্ট্রেশন পরিমাণ এর উপরে অথবা বেশি রাখতে পারি তাহলে সেটা আমরা কি করতে পারি ডাই অ্যাগ্রিগেশনটা মানে